যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ, জ্বালানি তেল পরিবহনে বিপর্যয়ের শঙ্কা, বাড়তে পারে দাম। পুঁজিবাজারে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে, নতুন সরকারের কাছে কার্যকর উদ্যোগের আশা, নীতি ধারাবাহিকতার তাগিদ। জমজমাট অনলাইন মার্কেট, রাজধানী সহ বড় শহরে বেড়েছে ই কমার্সের চাহিদা, আস্থা ধরে রাখতে চান উদ্যোক্তারা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। প্রথমে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখ বাব এল মান্দেব প্রণালীর কাছে যাত্রাপথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ না করতে দেওয়া হলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী বেড়ে যেতে পারে জ্বালানির মূল্য। দর্শক, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের প্রভাব কিন্তু পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে একটু পর্যালোচনা শুনতে চাই। এই মুহূর্তে একজন অতিথি আমার সাথে যুক্ত আছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাব, এটিতে আসলে বাংলাদেশের জন্য এবং গোটা বিশ্বের জন্য আসলে বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশে অন্তত তিনটি জায়গাতে প্রভাব পড়তে পারে। একটি হলো যে বাংলাদেশের যে তেলের সরবরাহ, তো সেটাই বড় রকম বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে যেহেতু হরমুজ প্রণালীর মাধ্যমে আসলে এই তেলগুলো আসে এবং গ্যাসও আসে। তো সেটা বাধাগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে। তো আমি মনে করি যে গ্যাস, বিশেষ করে LNG যেটি আসছে এবং তেল আসছে, তো সেটি তো বিশ্বের যে সরবরাহ সেটি তো 20%। মানে এই 5 ভাগের 1 ভাগ তেল আসছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশে যে আসছে, তো সেখানে কিন্তু এই যে বাধার সৃষ্টি হলো, এতে করে বাংলাদেশের যে উৎপাদন বিঘ্নিত হতে পারে এবং একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই আসলে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে তো অল্টারনেটিভ সোর্সিং সেরকম নেই। যদি বিকল্প হাতে থাকতো তাহলে একটা কথা ছিল। তো আমি মনে করি যে এই যে জ্বালানি তেলের সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তো সেটি বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের চাপ তৈরি করবে এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত। সেখানে বাংলাদেশের যে ম্যান পাওয়ার তারা যাচ্ছেন এবং কাজ করছেন। তো এই সাময়িকভাবে দেখা যাবে যে বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক, তারাও কিন্তু এই ঠিকমতো কাজ করতে পারবেন না এবং দেশে অর্থ পাঠানোটাও তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর এর পাশাপাশি বাংলাদেশ থেকেও তো শ্রমিকদের যে নতুন কর্মসংস্থান, সেটা মধ্যপ্রাচ্য তো সবচাইতে বড় উৎস। তো সেখানে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। আর সব মিলে বাংলাদেশের যে রপ্তানি, মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি, তো সেটাও বাধাগ্রস্ত হবে। কারণ মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, বাংলাদেশের রপ্তানি একটা বড় গন্তব্য। তো সেখানে স্বাভাবিকভাবেই তো এখন দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ইরান আক্রমণ করে ফেলেছে এই সৌদি আরবে। তো সুতরাং সেখানে বাংলাদেশের রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ডক্টর মাহফুজ কবির, যেমনটি বলছিলেন যে জ্বালানি তেলের দাম বাড়ার এক ধরনের শঙ্কা আসলে সেক্ষেত্রে তৈরি হবে। এই সময় আসলে সরকারের করণীয় কি এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে সরকারি করণীয় হলো যে ডিপ্লোম্যাটিক্যালি এনগেজ হওয়া। মানে এই মুহূর্তে আসলে কূটনৈতিকভাবে এমন একটা প্রচেষ্টা চালাতে হবে আসলে সবাইকে নিয়েই। বিশেষ করে যে ওআইসির সঙ্গে এখন নিবিড়ভাবে সংযোগ রাখতে হবে এবং আসলে পরিস্থিতি যাতে খুব দ্রুত শান্ত হয়, তো সেটার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ এই যুদ্ধে আসলে কিন্তু ক্ষয়ক্ষতিটাই শুধু বাড়বে। এখানে কিন্তু আর তেমন কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না যে কে জিতবে, কে হারবে, সেটা সবচেয়ে বড় বিষয় নয়। বরং যে ড্যামেজটা হবে, তো তাতে কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি একটা বড় রকমের ক্ষতির মুখে পড়বে। তো সুতরাং এই জায়গাটাতে সবাইকে শান্ত করার জন্য বাংলাদেশকে আসলে খুব নিবিড়ভাবে কাজ করতে হবে ওআইসির সঙ্গে এবং পাশাপাশি আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুব নিবিড়ভাবে আসলে রাখতে হবে, যাতে করে আসলে এটা তাড়াতাড়ি কমানো যায় এবং ক্ষয়ক্ষতিটা আসলে এড়ানো যায়। ডক্টর মাহফুজ কবির, আপনি কিন্তু তেলের পাশাপাশি জনশক্তির কথাও বলছিলেন। সেক্ষেত্রে আসলে মধ্যপ্রাচ্যের আমরা
তো জানি যে বাংলাদেশের জনশক্তির বড় একটি বাজার, সেখানে আসলে একটু যদি ব্যাখ্যা করতে চাই সেখানে কি ধরনের অবস্থা তৈরি হতে পারে? না, সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আমাদের শ্রমিকেরা তারা কিন্তু নিরাপদ জায়গাতে আছেন এবং তারা কিন্তু এরকম ভাবে চলাফেরা করছেন না যতটুকু জানতে পেরেছি। তার কারণ ইতিমধ্যে যে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে, সৌদি আরব থেকে শুরু করে যে বাহরাইন, তারপর সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, প্রত্যেকটা জায়গাতে তো আসলে ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে। তো সুতরাং তারা কিন্তু এটা খুব ভয়ের মধ্যে আছেন বাংলাদেশের শ্রমিকেরা। তো এখন আসলে আমাদের যে দূতাবাসগুলো আছে, যে মিশনগুলো আছে, তো তাদের সঙ্গে তো এখন যোগাযোগ চলছে। কিন্তু আসলে সহায়তা একটু বাড়াতে হবে এবং একই সঙ্গে আসলে ওই দেশের সরকারদের সঙ্গে একটু খুব গভীরভাবে কাজ করতে হবে, যাতে আমাদের শ্রমিকেরা অন্তত নিরাপদে থাকেন। এবং একই সঙ্গে আমাদের যে পরবর্তী যে সমস্ত শ্রমিকেরা পাইপলাইনে আছেন ওখানে যাওয়ার জন্য, তো তাদের নিয়োগ যেন কোন রকমের কোন সমস্যার মধ্যে না পড়ে, সেটাও একটু ওই দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এটা নিশ্চিত করতে হবে। যাতে করে ইতিমধ্যে হয়তো তারা বিনিয়োগ করেছেন, অর্থ খরচ করেছেন। তো তারা যাতে ওই দেশগুলোতে যেতে কোন রকম সমস্যার মধ্যে না পড়ে, সেটা একটু নিশ্চিত করতে হবে। আসলে বেশ কয়েকটি ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা। আসলে রফতানি বাজার ধরে রাখতে আসলে খুব ছোট্ট করে যদি বলতেন যে করণীয় কি আসলে এই মুহূর্তে? হ্যাঁ, আমাদের যে রপ্তানি সেটার একটা বড় অংশ কিন্তু এই যে তৈরি পোশাক এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশগুলোতে আমাদের এই রপ্তানিটা দিন, দিন বাড়ছে। তো এখন এই রপ্তানি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেইজন্যে আসলে এই মধ্যপ্রাচ্যের যারা বায়ার রয়েছেন, তো তাদের সঙ্গে কাজ করতে হবে এবং আমরা যেন এই যে অতিরিক্ত যে তেলের দাম, এটার কারণে যেন আমাদের এই যে মানে তৈরি পোশাকের দাম বেড়ে যেতে পারে। তো সেটা বা উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। তো সেইটা কোনোভাবে পুষিয়ে নিতে এই বায়ারদের সঙ্গে একটু কাজ করতে হবে। তা আমাদের বাজার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। তো সেটার জন্য আসলে আমাদের যারা রপ্তানিকারক, তাদের মনোবল ধরে রাখাটা এখন একটা বড় চ্যালেঞ্জ এবং সেজন্য আসলে সরকারকে কাজ করতে হবে। আসলে অনেক কিছু সেক্টরে কাজ করা প্রয়োজন। বেশ ডিপ্লোম্যাটিক ওয়েতেই আসলে তাদেরকে এগোতে হবে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, এবার আমরা একটু পুঁজিবাজার প্রসঙ্গে যেতে চাই। বড় ধরনের উত্থানের পর কিছুটা দরপতন হয়েছে পুঁজিবাজারে, আমরা দেখতে পেয়েছি গত 2 সপ্তাহে। তবে সপ্তাহের ব্যবধানে আবারও কিন্তু আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। লেনদেন বৃদ্ধিতে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে। পুঁজিবাজার উন্নয়নে নতুন সরকার উদ্যোগ নেবেন বলেও আশাবাদী তারা। সংশ্লিষ্টরা বলছেন যে মুনাফা তুলে নেওয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে এই পুঁজিবাজারে, এটি স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে গতিশীল হয় পুঁজিবাজার, বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 600 পয়েন্টের মতো। 500 কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়ায় 1000 কোটি টাকার উপরে। নির্বাচনের পর প্রথম কর্মদিবসেই ডিএসইর সূচক বাড়ে 200 পয়েন্ট। লেনদেন হয় প্রায় 1300 কোটি টাকা। আমরা আশা করি এখান থেকে একটা ভালো রিটার্ন আসবে, কারণ শেয়ারের রেট কিন্তু এখনও তলানিতে, যদিও একটু রাইজ করেছে, তারপরেও মানে বিগত 14-15 বছরে যা হয়েছে মনে করলেন এক একটা শেয়ার 5-6 গুণ কমে গেছে। বা আমাদের বাজারের ক্যাপিটাল, যদি মার্কেট ক্যাপিটাল চিন্তা করি, সেই হিসাবে আমাদের বাজারে সবসময় কিন্তু 1500 থেকে 2000 কোটি টাকা মানে কন্টিনিউ ভলিউম হওয়া উচিত। মার্কেট রিলেটেড যে শাখা প্রশাখাগুলো আছে ওগুলাকে উনি সবল করবেন এবং অনেস্ট লোক এখানে নিয়োগ দিয়ে মার্কেটটাকে স্টেবল করবেন। বড় উত্থানের পর কিছুটা দরপতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বলছেন মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই পতনের কারণ, তবে দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। কম দামে কেনা ছিল, 200 পয়েন্ট আপ হতে ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়েছে, অনেকে প্রফিট টেকিং করা শুরু করেছে, কিন্তু মার্কেটে দেখেন ভলিউম কিন্তু কমেনি। মার্কেটের ভলিউমটা হচ্ছে মূলত মার্কেটের প্রাণ। তো ভলিউম যখন ঠিক থাকবে তখন আমরা ধরে নেব যে না, মার্কেটের লিকুইডিটি সাফিসিয়েন্ট ইনজেক্ট হচ্ছে এবং মার্কেটের শেয়ার কেনাবেচা হচ্ছে। যে কারেকশনটা হয়েছে দ্যাট ইজ অলসো ভেরি নর্মাল, কারণ আপনার 200 পয়েন্ট যখন বেড়ে যায় তখন তো আপনার মার্কেটে সেল আসবে। সেলটা আসাটাই হচ্ছে আপনার ন্যাচারাল বিহেভিয়ার। ফান্ডামেন্টালি উইক কোম্পানির পরিমাণটা বেশি, তো সেখানে আপনার একটা অ্যাবনর্মাল রাইজের পরে কিছুটা কারেকশন হবে। পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের বিসেক, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর, এই তিনটা প্রতিষ্ঠানের সমন্বয় দরকার। কারণ এখন বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে কী করতেছেন অথবা এনবিআর হঠাৎ করে কী করতেছেন এটা কিন্তু বিসেক জানে না, এবং তাদের কার্যক্রমের ইফেক্টটা কিন্তু মার্কেটে আসে। নন কম্পারেশনটা বলাই বোধ ভালো, কারণ আপনার পলিসি যখন হয় একজন আরেকজনের সাথে কথা বলে পলিসি করে, এটার নজির খুব কম। এটা একটা সমস্যা এবং এটার কারণে যেটা হয় ইনকনসিস্টেন্সি ইন পলিসিস, এটা খুবই হার্ট করে যে কোনো মার্কেটকে।
নীতির ধারাবাহিকতা ছাড়া টেকসই পুঁজিবাজার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কেনাকাটার নতুন ঠিকানা এখন আপনার হাতের তালুতে, স্মার্টফোনের স্ক্রিনে। ভয়াবহ যানজট এবং দুঃসহ ভিড়ভাট্টার ঠেলে যারা পণ্য কিনতে চান না কিংবা সময় স্বল্পতার নির্দিষ্ট দোকানে গিয়ে খুঁজে নিতে পারেন না পছন্দের পণ্যটি, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। ঈদ উপলক্ষে যেন আরও জমজমাট হয়ে উঠেছে অনলাইন ই শপিং। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে কেনাকাটার সংজ্ঞা। জ্যাম আর ভিড়ে ঝক্কি এড়িয়ে ঘরে বসে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক কিংবা ঘর সাজানোর সরঞ্জাম। মাত্র কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন সাপনিক তরুণের চেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, এবারে ঈদে সেই অনলাইন মার্কেট প্লেসের উত্থান এক বিশাল ভবিষ্যতে ইঙ্গিত দিল। এখন আর কেবল ভার্চুয়াল জগৎ নয়, ইট পাথরের শোরুমেও সগৌরবে শোভা পাচ্ছে তাদের পণ্য। সঠিকভাবে অফারটা ক্রিয়েট করতে হয় যাতে কাস্টমারকে আকৃষ্ট করা যায়। প্রোডাক্টের গুণগত মানটা ঠিক রেখে, প্রোডাক্টের প্রাইসটাও কম্পিটিশনের জায়গা থেকে ঠিক রেখে এবং অফারটাও ওইভাবে আকর্ষণীয় করেই কাস্টমারকে আমাদেরকে দিতে হচ্ছে, যার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা যেন আরও পপুলারিটি পায়। তবে ই কমার্সের এই বিপ্লব এখন আর শুধু রাজধানীর ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির ছোঁয়ায় প্রান্তিক জনপদেও পৌঁছে গেছে অনলাইন কেনাকাটা। উত্তরবঙ্গের সীমান্ত শহর হিলি থেকে শুরু করে তাঁত শিল্পের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ, সবখানে এখন স্মার্টফোনের এক ক্লিকেই অর্ডার হচ্ছে ঈদের পোশাক। স্থানীয় কুরিয়ার পয়েন্টগুলোতে পার্সেলাইজ থুপি বলে দিচ্ছে অফলাইন বাজারে বড় ভাগিদার এখন গ্রামগঞ্জের অনলাইন উদ্যোক্তারাও। এখান থেকে আমি প্রতিদিন লাইভ করি, লাইভে আমার হচ্ছে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো আবার প্যাক করে আমরা হচ্ছে আপনার যে পরিবহনে চাই আমরা সেই পরিবহনের মাধ্যমে কুরিয়ার করে থাকি। ক্রেতার পছন্দ হলে তারা ইনবক্স করছে, তারা প্রাইস জানতে চাচ্ছে, তারা সাইজ জানতে চাচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদের যদি মনে হয় তাদের পছন্দ হয়ে গেছে সব কিছু মিলাই, তাহলেই তারা অর্ডার কনফার্ম করছে। সরাসরি পণ্য দেখার বা ক্রেতা বিক্রেতার সামনাসামনি উপস্থিতি না থাকায় কিছু শঙ্কার বিষয় অবশ্য এখনো রয়ে গেছে। ক্রেতার কাছে সঠিক পণ্য পৌঁছানো ও বিক্রেতার পাওনা নিশ্চিত করতেই কার্যকর নিতে চান উদ্যোক্তারা। সবাই তো অ্যাকচুয়ালি আপনার বিশ্বাস দিয়ে ব্যবসা করেন অনলাইনে, এখন কিছু কম অনেকে আছে প্রতারক, যারা মনে করেন প্রতারণা করে অনলাইনে, এখন বুঝে শুনে আর কি কেনাকাটা করতে হয়। অনলাইনে এরকম অনেক প্রতারক চক্র আছে যাদের থেকে প্রোডাক্ট পারচেস করলে দেখা যায় টাকা আগে থেকে অ্যাডভান্স করতে হয়, দেন প্রোডাক্ট পাওয়া যায় না। এটা খুব কমন একটা ব্যাপার। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে দেশের ই কমার্স খাতের বার্ষিক লেনদেন এখন প্রায় 30,000 কোটি টাকা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে কয়েক বছরের তুলনায় এবার রসুনের ফলন বেশ ভালো হয়েছে। লাভজনক হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়েও বেড়েছে আবাদের পরিমাণ। কৃষকরা বলছেন শেষ পর্যন্ত বাজার মূল্য ঠিক থাকলে বড় অঙ্কের লাভ হবে তাদের। জেলা কৃষি বিভাগ বলছে অবশ্য যে উচ্চ ফলনশীল জাতের আবাদ বাড়াতে নিয়মিতভাবে সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। শরীয়তপুরের নড়িয়ার কাজীকান্দি এলাকা তপ্ত রোদ উপেক্ষা করেই রসুনের জমি পরিচর্যা করছেন কৃষক ফারুক মুন্সি। রোজা রেখেও মাঠেই কাটছে তার ব্যস্ত সময়। লাভজনক হওয়াতে এবার তিনি 160% জমিতে রসুনের আবাদ করেছেন। ফলন দেখে তার চোখে মুখে বড় লাভের স্বপ্ন। সর্বমোট যদি ফসল আবাদ উড়ে মনে করেন লাখ পাঁচেক টাকা বেচতে পারি, তাহলে মনে করেন যে আমার একটা লাভবান থাকুম। আর তো মনে করেন আমাকে যেইটা খরচ গেছে ওইটা যদি আমাকে বিক্রি হয়, তাহলে তো মনে করেন আমরা সমান সমান লাভবান হইলাম না, লসের দিকেই রইলাম হিসাবে। এরকম দাম যদি 4,000 টাকা আছেন বর্তমানে, যদি এরকম দাম থাকে তাহলে আমরা লাভবান থাকব। জেলার নড়িয়া এবং জাজিরার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই রসুনের সবুজ ক্ষেত। আনসার শেখ, নাজিম উদ্দিন এবং কামাল মিয়ার মতো হাজারো কৃষক এখন ব্যস্ত মাঠের পরিচর্যায়। মন্দা কাটিয়ে এবার ফলন আশাতীতে ভালো হওয়াতে কৃষকদের চোখে মুখে স্বস্তির হাসি। তোমার লাগাইছিলাম 10 করা, লাগাইছি 15 ঘন্টা। হের দাম বাতে যদি দাম থাকে তাই আশা করি ভালোই। 2% 1 করা জমিনে মোটামুটি 3 থেকে এবার 3,500 টাকা খরচ হয়ে গেছে। তো এবার কৃষকের যদি আল্লাহর রহমতে যদি পায় বাম্পার ফলন হবে। সবকিছু দেখা যাচ্ছে চোখে, যে পরিপূর্ণ ফসল দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। গেছে বছর তো অনেক ভালো হয়েছে। উচ্চ ফলনশীল রসুনের সাথে পরিচয় করিয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। কর্মকর্তারা দিচ্ছেন নিয়মিতভাবে পরামর্শ।
কৃষকদেরকে রসুনের বিভিন্ন জাত এবং বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এই কারণে আমাদের শরীয়তপুর জেলায় রসুনের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রসুনের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ দিচ্ছেন স্থানীয় কৃষকেরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। জাটকা সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস মাছ শিকার, বেচাকেনা, মজুদ এবং পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদী থেকে জাল, নৌকাসহ মাছ শিকারের সকল উপকরণ তীরে নিয়ে এসেছে জেলেরা। নিষেধাজ্ঞা সফল করতে রাত থেকেই নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার কারণে 2 মাস কর্মহীন থাকতে হবে তাদের। খুব দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণের পাশাপাশি দাবি জানিয়েছেন 2 মাসের জন্য জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার। এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলেদের দেয়া হবে তেল, আটা, ডাল, চিনি এবং আলু। যা সব উঠে লিয়ে গেছি, আমরা 2 মাস অভিযান দিচ্ছি, 2 মাস পর ছাড়া তো গাঙ্গে যাওয়া যাবে না। সমিতিগুলি যদি বন্ধ করে দিতে এই 2 মাসের লিগে, তাহলে আমাকে একটু ভালো হতো। এই মাসের ভিতরেই আমাদের জেলেদেরকে যে বরাদ্দ চাল দেওয়া হয়, চালটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের আজকের এখনকার আপডেট। আমরা কিন্তু সংবাদের প্রথম অংশে কিন্তু বলছিলাম আপনাদেরকে যে আজকে কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে। বেশ খানিকটা সূচক কিন্তু আজকে পতন হয়েছে। প্রধান সূচক ঢাকা শেয়ার বাজার এবং সেই সাথে চট্টগ্রাম শেয়ার বাজার সূচকেরও পতন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। আজকে যদি ঢাকা শেয়ার বাজারের কথা বলি, প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু আজকে 113 পয়েন্টের মতো এখন পর্যন্ত কমে গেছে এবং 5486 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। দেখতে পাচ্ছি আরও 2টি সূচকেরও পতন হয়েছে। পাশাপাশি ডিএসসি সূচক সেটিও 19 পয়েন্টেরও বেশি কমেছে, 1096 পয়েন্টে অবস্থান করছে এবং DS30 সূচক সেটি 2121 পয়েন্টে অবস্থান করছে, 47 পয়েন্টের মতো কমে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতিও কিন্তু বেশ কম। 489 কোটি 94 লাখ টাকার মতো শেয়ার এখন পর্যন্ত টোটাল ট্রেড হয়েছে এবং যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। 346টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে কমেছে, মাত্র 28টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 14টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 20তে কী অবস্থা। সিটি ব্যাংক এখন পর্যন্ত দেখতে পাচ্ছি প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং ইতিমধ্যে 29 কোটি 67 লাখ টাকার মতো শেয়ার এই কোম্পানি ট্রেড করে ফেলেছে এবং এই কোম্পানি কিন্তু ট্রেড হচ্ছে সকাল থেকে। বলে রাখি যে 31 থেকে 33 টাকার মধ্যে এবং লাস্ট প্রাইস 32 টাকা সিটি ব্যাংকে রয়েছে এখন পর্যন্ত। রবিকে দ্বিতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি 17 কোটি 11 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে 31 থেকে 33 টাকার মধ্যে ট্রেড হচ্ছে কোম্পানিটি, 31 টাকা 90 পয়সা লাস্ট প্রাইস এই কোম্পানিটির। এবং এরপরে তৃতীয় অবস্থানে নেমে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন এবং এটি আজকে এখন পর্যন্ত লাস্ট ট্রেড হচ্ছে 54 টাকা 80 পয়সা। টোটাল ট্রেড করে ফেলেছে এখন পর্যন্ত 15 কোটি 64 লাখ টাকার মতো শেয়ার। স্টার্ন ব্যাংক লিমিটেড এটি চতুর্থ অবস্থানে আছে। অরিয়ন ইনফিউশনকে দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে রয়েছে, প্রায় 12 কোটি 95 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। 12 কোটি 60 লাখ টাকা কিছু বেশি লেনদেনে ব্র্যাক ব্যাংকেও আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ অবস্থানে রয়েছে। ব্যাংক এশিয়া সপ্তম অবস্থানে আজকে টপ টোটে নেমে এসেছে এবং 10 কোটি 28 লাখ টাকার মতো শেয়ার কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে। এরপর আমরা অষ্টম অবস্থানে দেখতে পাচ্ছি শাইনপুকুর সিরামিক্স, নবম অবস্থানে উত্তরা ব্যাংকে দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত টপ 20 দশম অবস্থানে দেখতে পাচ্ছি 8 কোটি 89 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ঢাকা ব্যাংকে। চট্টগ্রাম শেয়ারবাজার চিত্রটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেখানেও কিন্তু আমরা ঢাকা শেয়ারবাজারের মতোই ইন্ডেক্সের পতন দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি এখন পর্যন্ত কিন্তু 157 পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটি বলে রাখি যে অবস্থান করছে 15 কোটি 439 পয়েন্ট অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত 5 কোটি 59 লাখ টাকার মতো এবং সকাল থেকে কিন্তু 115টি কোম্পানির শেয়ারের দাম শেয়ারের ট্রেড হয়ে গেছে সিএসসিতে, যার মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পতন হয়েছে। 88টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে, 20টির দাম বেড়েছে এবং 7টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা আজকে সিএসসিতে যদি দর বৃদ্ধির দিক থেকে দেখতে চাই তাহলে দেখবো যে এখানে অরিয়ন ইনফিউশন এটি কিন্তু প্রথম অবস্থানে আছে দর বৃদ্ধির দিক থেকে
এবং এই কোম্পানির লাস্ট প্রাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি 373 টাকা লাস্ট ট্রেডিং প্রাইস। এরপরে 32 টাকার মতো লাস্ট ট্রেডিং প্রাইস নিয়ে সিটি ব্যাংক আজকে দর বৃদ্ধি দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে, রবি তৃতীয় অবস্থানে আছে। এবং লেনদেনের ভিত্তিতে দেখে আসি কী অবস্থা, সেখানে কিন্তু ফ্যামিলি টেক্স এটি প্রথম অবস্থানে আছে, সিটি ব্যাংক দ্বিতীয়, রবি তৃতীয় অবস্থানে আছে আজকে লেনদেনের ভিত্তিতে সিএসসিতে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।